স্টেশনে ট্রেন থামতেই প্যান্ট শার্ট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্ট ইন্সপেক্টর। সম্প্রতি এদিককার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলো পরিদর্শন করতে এসেছে। এর আগে তিনি এদিকে কখনো আসেনি। সাথে থাকা ব্যাগটি কাঁধে ঝুলিয়ে তিনি স্টেশন থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। ব্যাগের মধ্যে আছে এক সেট জামা প্যান্ট, ধুতি, গামছা, দাঁত মাজবার ব্রাশ আর একটি সাবান ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের খুব কাছেই। পোস্ট অফিসে আছেন একজন পোস্টমাস্টার এবং একজন পিয়ন। পোস্ট অফিসের ঠিক পেছনে একটি বাড়িতে পোস্টমাস্টার সপরিবারে থাকেন। বেলা আন্দাজ 3টার দিকে সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। সুরনাথবাবু দুপুরের খাওয়া দাওয়া পোস্টমাস্টারের বাড়িতেই করে নিলেন। খাওয়া দাওয়া শেষ করে সুরনাথবাবু বাইরে বেরোনোর জন্য তৈরি হলেন। ইতোমধ্যে তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস তিনি পরিদর্শন করতে যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটি কাছে সেটি 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যার সময় ওই গ্রামে পৌঁছাবেন। কাল সকালে পোস্ট অফিস তদারক করে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলটি নিয়ে সুরনাথবাবু বেরোনোর উদ্যোগ করছেন। তখনই পোস্ট অফিসের পিয়ন সুরনাথবাবুকে বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তাটি দুভাগ হয়ে গেছে। ডাইন হাতের রাস্তাটিতে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তাটি দিয়েই যাবেন কিন্তু। সুরনাথ জিজ্ঞাসা করলেন, কেন? বাঁ হাতি রাস্তাটি কি দোষ করেছে? ও রাস্তাটি খুব একটা ভালো হয়। সাইকেলে করে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি পোস্ট অফিসের গ্রাম পার করলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর। জায়গায় জায়গায় ঘন বন আছে। কোথাও কোথাও নরম মাটির বুক ছিঁড়ে রুক্ষ পাথরের ঢিপি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির উপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 35 বৎসর। মাঝারি দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর তিনেক আগে তার স্ত্রী মারা গেছেন। আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু স্ত্রী মারা যাওয়ার পরে ক্ষণিক স্বাধীনতাটুকু যে তিনি লাভ করেছেন, তাহা বিসর্জন দিতেও তার মন চায় না। তিনি যখন 6 মাইল পথ অতিক্রম করেছেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সামনে দুটি পথ ক্রমশ আলাদা হতে হতে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপরে বিভিন্ন গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে দাঁড়িয়ে গেলেন। সামনে পেছনে কাছে দূরে
কোনো জনমানব নেই, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লেগে আছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন, এখনো ৬-৭ মাইল পথ বাকি, ৮ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হওয়ার আগে যদি গন্তব্যস্থলে পৌঁছাতে না পারেন, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা। পোস্ট অফিসের পিয়ন বলেছিলেন, বাঁ হাতের রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁ হাতি রাস্তাটা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁ হাতি রাস্তাটাই ধরলেন। পিয়ন মিথ্যা বলেননি, পথ অসমতল এবং পাথরে ভর্তি, কিন্তু সাবধানে চললে আছাড় খাওয়ার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না, মনে হলো মুখে মুখোশ পরেই সূর্যদেব অস্ত যাবেন। মিনিট ২০ সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হলেন। অস্পষ্ট আলোতে মনে হলো অনেক দূরে ছোট ছোট কুঠির দেখা যাচ্ছে। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুঠির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুঠির দেখা যাচ্ছে না। এই কুঠিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে সাইকেল থেকে যেখানে নামলেন, সেখান থেকে ৩ গজ দূরে কুঠিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে এক যুবতী বসে আছে। সুরনাথের চোখের সাথে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো ফিতাব, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে, মুখের গড়ন দৃঢ়, মাথায় অগোছালো চুলের প্রান্তে একটু তামাটে ভাব, চোখের তারা বড় বড়, পরনে একটি কস্তাপার শাড়ি। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আসি। হ্যাঁ গা, তুমি কোথায় যাবে গো? যুবতী প্রশ্ন করলেন। দাঁতগুলো ঝকঝকে সাদা, গলার স্বর গভীর ও ভোরাট, কিন্তু কথা বলার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত এক অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন, কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে তিনি বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর? সে তো অনেক দূর গো, যেতে যেতেই রাত হয়ে যা, পৌঁছতেই পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন, সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গেছে। তিনি উদ্বেগের স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা আছে? হানেই থাকো না। সুরনাথ চমকে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। আস্তে আস্তে বললেন,
ইয়ে মানে বাড়ির পুরুষেরা সবাই কোথায়? যুবতী দূরের দিকে দেখিয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে তো, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচ অনুভব করলেন। বললেন, তা যদি অসুবিধে না হয় তা এখানেই থাকবো। যুবতী আবার খিলখিল করে হাসল। প্রায় অন্ধকারে তার হাসিটা বিদ্যুতের মতো ঝলসে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। একটি মাদুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর পীত বর্ণ ধারা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে নিশ্ছিদ্র অন্ধকার চরাচর গ্রাস করে নিয়েছে। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। তীরবিদ্ধ হরিণ, আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করেছে? এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁয়ি হলো। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, না না, আমার জন্য আবার রান্না কেন? ঘরে যদি মুড়ি মুরগি কিছু থাকে তাই খেয়ে শুয়ে পড়বো। ও মা, মুড়ি মুরগি খেয়ে কি শীতের রাত কাটে গো? রাত উপসী হাতি টলে। তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করলেন, কুটিরের মধ্যে দুটি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধহয় শোবার ঘর। তিনি অনুমান করলেন, দাওয়ায় মাদুরের উপর তার শোয়ার ব্যবস্থা হবে। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দরজার কাছে এসে বলল, এই যে ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটা বেশ গরম। বিছানার সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হয়েছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটি চচ্চড়ি জাতীয় তরকারি। যুবতী গৃহস্থলীর অতি সাধারণ কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সুরনাথ লক্ষ্য করলেন, রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পরেছেন। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবেই কথা বলছে, অথচ তিনি হু হা ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সঙ্গে অন্তত দুটি মিষ্টি কথা বলার প্রয়োজন রয়েছে। তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বাড়িয়ে বললেন, তো তোমার নাম কি? কামিনী। নামটি তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলের ভেতর প্রবেশ করলেন। খাওয়া শেষে সুরনাথের হাত মুখ ধোয়া হলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, হ্যাঁ, না না, আমি বাইরে মাদুরে শুয়েই রাত কাটিয়ে দিব। ও মা, বাইরে শুবে কি? শীতে যে পুরো জমে যাবে। যাও, বিছানায় শো গিয়ে।
সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাত্রে কোথায় শোবে প্রশ্ন করলেন না। শাস্তি পাওয়া আসামির মতো ঘরে দ্বীপ জ্বলছে। মেঝের উপর খড় বিছিয়ে তার উপর তশক পেতে বিছানা। সুরনাথ প্রদীপ জেলে রেখেই শুয়ে পড়লেন। চোখ বুজেই তিনি পাশের ঘরের খুটখাট ঠুনঠান শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলো অতি মাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠেছে। তার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে এলো। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়েছিলেন। হঠাৎ তার আচ্ছন্ন ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছেন। তার মুখে বিচিত্র হিংস্র হাসি। 3 দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরে এলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথের জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি, সাইকেলটিও গেছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুঠির নেই। সেই রাস্তার পাশে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটি কাছেই মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার পাশে সুরনাথের ব্যাগ রয়েছে। ব্যাগের মধ্যে জামা কাপড় ধুতি গামছা সব কিছুই মজুদ আছে। কিছুই খোয়া যায়নি। সুরনাথের দেহেও কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুকনো ও স্থির চর্মসার হয়ে গেছে। যেন রক্তচোষা বাদুড় দেহটাকে শুষিয়ে নিয়েছে। পোস্টমাস্টার এবং পিয়ন যখন লাশটি দেখলেন, তখন পিয়ন মাথা নেড়ে বললেন, আরে ডাইনির হাতে পড়েছিল রে। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে। মায়া বিস্তার করে ওনাকে টেনে নিয়েছেন। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম। আমি বলেছিলাম বাঁ হাতের রাস্তাটা ভালো নয়, কিন্তু কিন্তু উনি শুনলেন না।